এটা তো ঠিক খবর না। গুনগুন, এত তাড়াতাড়ি এই কথাগুলো বলে দেওয়া যায় না। এরপরেও তোমার এটা এত তাড়াতাড়ি মনে হচ্ছে রূপাঞ্জন দা? গুনগুন, তুমি তো আমার সোনাদাকে ভালোবাসো, তাই না? সেও যতই অন্যায় করুক। আচ্ছা, আমরা যাদেরকে ভালোবাসি তাদের অন্যায় কি ক্ষমা করে দিতে পারি না? তুমি একবার ক্ষমা করে দেখো, ও নিজের ভুল না ঠিক বুঝতে পারবে। ও তো অনেক শাস্তি পেয়েছে বৌদিভাই। আজকে আমার বাবা ওকে বলছে যে ওকে ত্যায্য পুত্র করে দেবে। জ্যাঠাই, যে ওকে এত ভালোবাসতো, সে জ্যাঠাই বলছে, কত কথা বলছে, বাড়ির সবাই ওকে কথা শোনাচ্ছে। তুমি একবার ক্ষমা করে দেখো না গুনগুন। ও এটা করতে পারে না গুনগুন। আমরা তো কখনো ভাবতেই পারি না যে বাড়ির লোকেরা ওকে এইসব কথা শোনাবে। একবার সেই তো চিরকাল যে ছেলেটাকে সবাই মাথায় করে রাখতো, তার উদাহরণ দিত, তারা যে অবস্থায় পরিণতি। ওর কি ভেতরে ভেতরে খারাপ লাগছে না পটকা? 100 বার লাগছে। যাওয়ার সময় বাবিনের চোখে জল দেখলাম। ও ভাবতে পারেনি এরকম কাণ্ড ঘটবে। ওর এই কাঁদো কাঁদো মুখটার কথা যতবার মনে পড়ছে না, আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছি। আমার কি হচ্ছে না? এই বাড়িতে বিয়ের পর থেকে যেদিন এসেছি সেদিন থেকেই তো ওকে আমি ভাই বলে জেনেছি, বলো। আস্তে আস্তে সম্পর্কটা কখন সত্যিকারের ভাই আর দিদির মতোই হয়ে গেছে। আমি কি ওর থোড়াই বৌদি ছিলাম নাকি? আমি ভেবেছিলাম, জানিস চিনি, আমার নিজের কোনো ভাই নেই তো আমার পুচু সোনার মুখে ওই ভাত তুলে দেবে। আমার সেই বিশ্বাসের জায়গাটা কিভাবে নষ্ট হলো একবার তোমরা ভেবেছো? ওকে আমি আমার জীবনে কি জায়গা দিয়েছিলাম, সেই জায়গাটাও ভেঙে চুরে চুর করে দিল। কোনোদিন নিজের সংসারের দিকে ভালো করে তাকাইনি, নিজের মেয়ের দিকেও ভালো করে তাকাইনি, শুধু বাবিনটাকে প্রায়োরিটি দিয়ে গিয়েছি। ছোট থেকে তো রিজু সবসময় কমপ্লেন করতো, বলছে তুমি ভাইকে বেশি ভালোবাসো, আমাকে বাসো না। আমি মুখে অস্বীকার করতাম ঠিকই, কিন্তু মনে মনে তো জানতাম যে বাবিনটাই আমার প্রাণ। ওকে আমি এই বাড়ির সকলের থেকে বেশি ভালোবাসি। পরবর্তীকালে রিজুও মেনে নিয়েছে, কারণ বড় হওয়ার পর তো রিজুও বাবিনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে না? হ্যাঁ, আমার যা কিছু আমার প্রিয় আমি সব ওর জন্যই তুলে রাখতাম। ধরো নতুন কোনো জামা কিনেছি, নিজে পড়তে পারতাম না, আমার মনে হতো এটা বোধহয় বাবিনকে সবচেয়ে ভালো মানাবে। প্রাণে ধরে জামাটাও পরতে পারতাম না, বাবিনের জন্যই রাখতাম। আমার মনে হতো ওই সবচেয়ে বেশি যোগ্য। এখন তো আমাদের এই অবস্থা দেখছো গুনগুন, আগে আমাদের আরো খারাপ অবস্থা ছিল, আরো অনেক গরিব ছিলাম আমরা। কিন্তু তখনও জানো, রোজ অফিস থেকে ফেরার সময় এই খুদকুড়োগুলোর জন্য কিছু না কিছু আমাকে নিয়ে আসতেই হতো। তেমন দামি কিছু না, কিন্তু ওরা বায়না ধরতো যে পটকা অফিস থেকে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসবেই। ঠিক নিয়ে আসতাম, এই দরজা দিয়ে ঢুকছি অমনি সব কটা গিয়ে চিনি, রিজু, বাবিন সব দাঁড়িয়ে পড়তো, কি এনেছো কি এনেছো, সেই নিয়ে ওরা খেলা করতো। কেন আনতাম জানো? ওই জিনিসটা পাওয়ার পর না ওদের মুখে একটা অদ্ভুত আলো, একটা অদ্ভুত উজ্জ্বলতা দেখতে পেতাম। একটা অনির্বাচনীয় আলোয় ভরে উঠতো বাচ্চাগুলোর মুখ। সেই আলো দেখার লোভে, জানো গুনগুন, শুধুমাত্র সেই আলো দেখার লোভে নিজের খিদে তৃষ্ণা সব কিছু উপেক্ষা করে অফিসের ওই টিফিনের পয়সা থেকে সামান্য পয়সা বাঁচিয়ে এগুলোর জন্য জিনিস নিয়ে আসতাম। আর খাবার কিছু আনলে বাবিনটা তো বেশি নেওয়াটা ছিল, ও বেশি ভাগটা পেতো, জানো তো। ওরা জানতো, এই দুটো জানতো যে বাবিনকে আমি বেশি ভালোবাসি, ও বেশি ভাগটা পাবে। কোনোদিন বাবিনের সঙ্গে ওরা কেউ ভাগাভাগি নিয়ে লড়াই করেনি। জানো গুনগুন, বিয়ের পর থেকে কোনোদিন আমি শ্বশুর বাড়িতে গিয়ে এক রাত্রিরও থাকতে পারিনি। বাবিনটা কান্নাকাটি করতো, বলতো পটকার সাথে শোবো, পটকাকে ছেড়ে থাকবো না। নিজেও কোনোদিন কোথাও গেল না, আমাকে ওই বাড়ি ছেড়ে যেতে দিল না। শুধু একবার, ওই অষ্টমঙ্গলার দিন
সেবার শ্বশুর বাড়িতে রাত্রি কাটিয়েছিলাম। ফিরে এসে শুনি বাবিন নাকি বিরাট কান্নাকাটি করেছে, পটকাকে ছাড়া থাকবো না। সারা জীবন তো নিজের মেয়েটার দিকেও তাকালাম না ভালো করে। ভাবলাম ওর জ্যাঠা জেঠিরা আছে, আমার দাদা দিদিরা আছে, ওরা সবাই মিলে মানুষ করে দেবে। ফিরেও তাকায়নি নিজের মেয়ের দিকে। ও ও এমনি এমনি মানুষ হয়ে গেছে। তারপর তুমি এলে গুনগুন। তুমি আসার পর আমাদের বাড়িটা একটা অদ্ভুত প্রাণ তরঙ্গে ভরে গেল। খোলা হাওয়ায় আমরা সবাই হেসে উঠলাম গুনগুন। এই সমস্ত কিছু ভেঙে দিয়ে বাবিন চলে যেতে পারে না, এর দাম ওকে দিতেই হবে, দিতেই হবে। আরেকটা জিনিস জেনে রেখো গুনগুন, তুমি একটা জিনিস বারবার ভুল করো। তুমি ভালো করে জেনে রেখো, ওই অনন্যাকে যদি বাবিন বিয়ে করে নিয়ে আসতো এ বাড়িতে তোমার আগে, আমরা কিন্তু কোনোদিনই ওকে পছন্দ করতাম না, মেনে নিতাম না গুনগুন। ও মেয়ে ভালো হতে পারে, মন্দ হতে পারে, কিন্তু আমাদের বাড়ির ধাতের নয় গো, এটা তোমায় বুঝতে হবে। আমাদের ধাতে শুধু তোমাকেই সয় গুনগুন, আমরা শুধু তোমাকেই চাই, ও মেয়েটাকে নয়। বুঝতে পারছি গুনগুন, বুঝতে পারছি একটা ধ্বংসের ঘন্টা বেজে গেছে আমাদের বাড়িতে। জানো গুনগুন, আমরা তো ভয়ে সিটিয়ে আছি যে এরপর তুমি আর কদিন থাকবে। তুমি আজ আছো, হয়তো কাল চলে যেতে পারো, কিংবা পরশু বা 1 মাস পর। তখন আমরা কিভাবে থাকবো গুনগুন? এই বাড়িতে কিভাবে থাকবো? বাবিন থাকবে না, তুমি থাকবে না, আমরা কি করে থাকবো তখন? তোমার দাদা ভাইয়ের তো কতবার বদলির অর্ডার এসছে গুনগুন। প্রথম প্রথম আমাকে তোমার দাদা ভাই বলতো, জানো যাবে তো? আমি বলতাম পাগল নাকি, এই বাড়ির মানুষগুলোকে ছেড়ে থরি আমি একা তোমার সঙ্গে চলে যাব। তারপর তোমার যখন বিয়ে হলো, আমি স্পষ্ট তোমার দাদা ভাইকে বলে দিয়েছি, এই যা বললে আর কোনোদিনও বলবে না আমার সঙ্গে তুমি যাবে কিনা। একটা মেয়ে তার স্বামীকে ছেড়ে কখন শুধু শ্বশুর বাড়ি আঁকড়ে ধরে বাঁচতে চায় বলো তো গুনগুন? যদি না সেখান থেকে সে কিছু পায়। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে অনন্ত সুখ দিয়েছে গুনগুন, অনন্ত ঐশ্বর্য দিয়েছে। হ্যাঁ, আমার দামি গয়না নেই, দামি শাড়ি নেই তো কি, তার জন্য কিন্তু আমার কোনো অভাববোধ নেই জানো গুনগুন। কারণ আমি জেনেছিলাম আমার জীবনে কিছু কিছু দামি মানুষ আছে, সেই মানুষগুলি আমার জীবনে থাক। সেই মানুষগুলোকে আমি সারা জীবন আমার পাশে রাখতে চেয়েছি গুনগুন, সারা জীবন তাদের কাছে আমি থাকতে চেয়েছি। সেখানে কিন্তু তুমিও যোগ হয়েছো, রূপাঞ্জনও যোগ হয়েছে। আচ্ছা, আমার সুখের সংসার কানায় কানায় ভরে গেছে জানো। এমন সময় ভাবিন কেন এরকম এই সব কিছুর জন্য ওই মেয়েটা দায়ী। ওর সাংঘাতিক শাস্তি পাওয়া উচিত, সাংঘাতিক। পরের মেয়েকে দোষ দিও না রূপাঞ্জন দা। ঠিকই, হয়তো এই মেয়েটার কোনো দোষ নেই, ওর শুধু দোষ ও সোনাদাকে ভালোবেসেছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমার একটাই প্রশ্ন, যে সোনাদা যখন জানতে পারলো সেই মেয়েটা সোনাদাকে ভালোবাসে, তখন থেকে ওকে দূরে সরিয়ে রাখলো না কেন? বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে সবাইকে ডাকতো, ওই মেয়েটাকেও ডাকতো। যখন ওর উদ্দেশ্যটা আলাদা ছিল, কেন ওকে আলাদা করলো না? আমি জানো তো, আমি না কোনো একটা বাইরের মেয়ে হলে তার সাথে লড়াই করতাম, তাকে অনেক কথা শোনাতাম, ঝগড়া করতাম, যা নয় তাই বলতাম। কিন্তু তিন্নি দিদির সাথে আমি কি করি বলো তো? ও তো আমার নিজের দিদি, ও তো আমার নিজের পিসির মেয়ে, আমি ওর সাথে। বুঝতে পারছি গুনগুন, বুঝতে পারছি। জানো তো পটকা, পিসিমণির না অনেক দুঃখ মনে, কাউকে কিছু বলে না, কিন্তু আমি জানি অনেক দুঃখ, অনেক কষ্ট। স্বামীর সুখও পায়নি, স্বামীর ভালোবাসাও পায়নি, মেয়ের থেকেও একটু ভালোবাসাও পেল না, মেয়ের সুখও পেল না। আমি না চাই না যে পিসিমণির আর কোনোভাবে কোনো দুঃখ পাক। আমি এটা খুব ভালো করে জানি যে তিন্নি দিদি যদি ভালো থাকে, ও যদি খুশি থাকে, তাহলে পিসিমণি না খুব খুশি হবে, খুব ভালো থাকবে। কখনো না গুনগুন, তোমার পিসিমণি তোমার কষ্টের বিনিময়ে তার নিজের মেয়ের ভালো থাকাকে বরদাস্ত করবে না, আমি বলছি তোমায়। শোনো, আমিও খারাপ থাকবো না,
ভালো থাকার চেষ্টা করব। যে আমাকে ভালোই বাসে না তাকে আমি একা ভালোবেসে কেন কষ্ট পাবো বলতে পারো? গুনগুন, গুনগুন, বোন আমার এমন করে বলে না। কেঁদো না গুন, একটা ফোন করো না, দাঁড়িয়ে আছো কেন? ফোনটা করো। আরে কতবার তো করছি, এটা সুইচ অফ বলছে। এবার এখন ট্রেস করা তো মুশকিল, কোথায় আছে না আছে। দেখি কাল একবার সকালে ইনস্টিটিউটে খোঁজ নিতে হবে, যদি ওইখানে গিয়ে থাকে। ওখানে গেলেই একমাত্র জানতে পারবো। থাকবে, ঠিক ইনস্টিটিউটে থাকবে। ওর নর্মাল জীবনেও বাধা দেবে না। তারপর ইনস্টিটিউট হয়ে গেলে ও তিন্নি দিদির বাড়িতে চলে যাবে। মিলিয়ে না তোমরা আমার কথা? Guru